মোহাম্মদ ফিরোজ মুকুল, অধ্যক্ষ FM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আপনার হাতের কাছে কাগজ, কলম এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসে যান। আমাদেরকে ফোন করতে পারেন 83325098 833274 এই নম্বরে। SMS করতে চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, ডিপি লিখে একটু স্পেস দিন, এরপর আপনার নাম এবং প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আমাদেরকে মেইলও করতে পারেন durpat@desh.tv-তে। টেলিভিশন ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আজকের দূরপাঠ দেখতে চাইলে লগ ইন করুন www.desh.tv-তে। শিক্ষার্থীরা, চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগত এবং শিক্ষার্থীদের স্বাগত। আচ্ছা, আজ তো আমরা পর্ব 8 শুরু করতে যাচ্ছি। জি 8। এবং আজকে আমরা যেটা করব, আমরা এতগুলো পর্বে ছোট্ট ছোট্ট কিছু লেসন শিখেছি। সেই ছোট ছোট লেসনের সাহায্যে আজকে আমরা দেখব কিভাবে বাংলা ভাষাকে ভিত্তি করে আমাদের দেশের শিক্ষার্থীরা সহজে ইংরেজি বলতে পারে। ইংরেজি আজকে লেটার রাইটিং দেখব। আচ্ছা, কেমন? তাহলে যদি আমরা সবকিছুই করতে পারি, আমি বলতে চাচ্ছি যে আমরা যদি যোগ্যতাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যে ইংরেজি যে হলো একটা ভাষা, এবং ভাষাকে আমরা যত কাজে ব্যবহার করি, আমরা লেটার রাইটিং এ ব্যবহার করি, অ্যাপ্লিকেশন রাইটিং এ ব্যবহার করি, প্রবন্ধ রাইটিং এ ব্যবহার করি, কোশ্চেন আনসার লিখতে ব্যবহার করি, যত ধরনের কমিউনিকেশন আছে, যত রকমের প্রশ্ন আনসার দিতে হয়, সবগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা কেন মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করব? আমাদের কোনো স্টুডেন্টকে মুখস্থ করতে হবে না ইংরেজি। আর মুখস্থ করার যদি দুশ্চিন্তা না থাকে, তাহলে কোশ্চেন কমন পড়লো কি পড়লো না, এরকম দুশ্চিন্তা যদি না থাকে, তাহলে কেউ তো নকল করার চেষ্টা করবে না। সবাই স্বচ্ছন্দের সাথে ইংরেজি করতে আনসার লিখতে পারবে। আমরা একটু দেখে নেই, যদি এরকম একটা কোশ্চেন থাকে সাধারণত, সাপোজ ইউর মাদার সেন্ট এ লেটার টু ইউ, she wanted to know about your result. Now write a letter to your mother asking some money for buying new books. মা একটা চিঠি লিখেছে, সেই চিঠিতে মা তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে তুমি পরীক্ষায় কেমন করেছো। এবার সেই মাকে এবার একটা চিঠি লিখো যে তুমি কিছু টাকা দরকার বই কেনার জন্য। তাহলে আমার দেশের শিক্ষার্থী যে কোনো ক্লাসের ছোট্ট একটা ছেলে মেয়ে বা যে কোনো ক্লাসের একজন স্টুডেন্ট তো সেইভাবে মাকে বাংলায় চিঠি লিখতে পারে, মা আমার সালাম নেবেন, আমি এই মাত্র আপনার পত্রটি পেয়েছি, আপনি আমার বার্ষিক পরীক্ষার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন। আপনি জানেন আমি সব সময় পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিলাম, তাই আমি পরীক্ষায় ভালো করেছি। আপনি জেনে খুশি হবেন আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি। আগামী সপ্তাহে আমার ক্লাস শুরু হবে, তাই আমার নতুন বই কেনা প্রয়োজন। অনুগ্রহপূর্বক যথাশীঘ্র আমায় 1000 টাকা পাঠাবেন। বাবার নিকট সালাম, আর রিতার প্রতি ভালোবাসা জানিয়ে আজ এখানে শেষ করছি। এটা একেবারে একটা স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে তার নিজের মতো করে মন খুলে মার কাছে লিখতে পারছে, বাংলায় লিখতে পারছে। এই বাংলা লেখা চিঠিটা যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারি নিজের হাতে, নিজের ল্যাঙ্গুয়েজে, তাহলে তো আমার মুখস্থ করতে হবে না, আমার কারোটা নকল করারও চিন্তা করতে হবে না। আর মুখস্থ করলে আমি যা বলতে চাচ্ছি সব সময় সেটা তো নাও থাকতে পারে। এক্স্যাক্টলি মুখস্থ করে আসলাম আমি একটা, পরীক্ষা কোশ্চেন পেপার দেখলাম আমি আরেকটা, তাহলে আমার মুখস্থ করা পুরো শ্রমটাই তো পণ্ড শ্রম হয়ে গেল। আচ্ছা, তখন দেখা যাবে ঘাবড়ে গেছি, যেটা পারি সেটাও ভুলে যাচ্ছি। এক্স্যাক্টলি, অনেক ক্ষেত্রে সেটাই হয় আমাদের অনেক শিক্ষার্থীর বেলায়। আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম বাংলা ভাষার প্রত্যেকটি বাক্যের একটা শেষ আছে, আর এই বাক্যের শেষটি হলো বাক্যের গন্তব্য। এতগুলো পর্বে আমরা সেটা আলোচনা করেছি। আর আমরা জানি বাংলা বাক্যের শেষটা হয় 3 জায়গায়, হয় ভার্বে শেষ হয়, না হলে নন ভার্বে শেষ হয়, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ শেষ হয়। তাহলে ভার্ব যদি হয়, বাক্যের শেষটা যদি হয় ভার্বে, তাহলে আমরা এফএম মেথডের লেসন 2 ব্যবহার করি। বাংলা বাক্যের শেষ শব্দটি যদি নন ভার্ব হয়, তাহলে আমরা এফএম মেথডের লেসন 3 ব্যবহার করি। আর বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়, তাহলে আমরা এফএম মেথডের লেসন 4 ব্যবহার করি। তাহলে আমরা একটু দেখে নিই, আমার সালাম নেবেন প্রথম কথা আমরা একটু দেখিয়ে নিই। আমরা এখানে দেখব কি এফএম মেথডের ফর্মুলা প্রয়োগ করে উপরের যে পত্রটি ছিল সেটা ইংরেজিতে লেখার কৌশল। প্রথম কথাটি ছিল মা, এটার ইংরেজি হলো ডিয়ার মাদার। তারপরে বাক্যটি হলো আমার সালাম নেবেন, এটা আমরা বাংলায় লিখি, কিন্তু ইংরেজদের স্টাইল কিন্তু সেটা না, যার ফলে এটার ইংরেজিতে আর লেখার কোনো প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, কোন স্টুডেন্ট যদি তার বাবা মার কাছে লিখে, তাহলে কিন্তু সেটা লেখা উচিত। কারণ আমরা ইংরেজি ভাষা শিখবো বলে একেবারে নিজস্ব সংস্কৃতি ভুলে গিয়ে শেখার কোনো প্রয়োজন নেই। এরপরে বাক্যটি যেটা আছে সেটা হচ্ছে আমি এই মাত্র আপনার চিঠি পেয়েছি। এই যে বাংলা বাক্যের শেষে আছে পেয়েছি, এটা হলো ভার্ব, আর এটা হলো আমি করেছি, তুমি করেছো, সে করেছে, আমি পেয়েছি, এর একই রকমের কথা। কাজে এটা হলো আই হ্যাভ ডান, এই ফর্মুলার মাধ্যমে এই বাক্যটি ইংরেজি করা যাবে। তাহলে এই বাক্যের ইংরেজি যদি করতে চাই, তাহলে আই হ্যাভ ডানের মাধ্যমে আমি কি পেয়েছি, আমি ইংরেজি হলো আই, সেটা হলো আই, হ্যাভ এর জায়গায় হলো হ্যাভ,
এই মাত্র বলা হয়েছে, সেটা আমরা জাস্ট নাও বলতে পারি অথবা শুধু জাস্ট বললে হবে। আর ডানের জায়গায় হবে ভার্বটার ডান ফর্ম। ভার্বটি হচ্ছে পাওয়া, পাওয়া ইংরেজি হলো রিসিভ, ডু ডিড ডান, তার মানে রিসিভ রিসিভড রিসিভ। তাহলে আই হ্যাভ ডানের মাধ্যমে হয়ে গেল আই হ্যাভ জাস্ট রিসিভড, আমি এই মাত্র পেয়েছি। কি পেয়েছি? আপনার চিঠি। আপনার চিঠি ইংরেজি হলো ইয়োর লেটার। তাহলে আমি এই মাত্র আপনার চিঠি পেয়েছি, ইংরেজি হলো আই হ্যাভ জাস্ট রিসিভড ইয়োর লেটার। প্রথম বাক্যটি আমাদের ইংরেজি হয়ে গেল। দ্বিতীয় বাক্যটি কি ছিল? আপনি আমার বার্ষিক পরীক্ষার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন। এই বাক্যে শেষে আছে চেয়েছেন, চাওয়াটা একটা ভার্ব, কাজেই এটি আগে করা হয়, সেটা আই ডিড। মনে রাখতে হবে যদি আমি করেছি এরকম হয়, কিন্তু সেটা হলো আই হ্যাভ ডান। কিন্তু যদি আমি করেছি যেটা আগে হয়ে বোঝানো হয়ে থাকে, তাহলে সেটা আই হ্যাভ ডানের পরিবর্তে আই ডিড ফর্মুলা ব্যবহার করা যাবে। এখানে আই হ্যাভ ডান ব্যবহার করলেও হতো। আমরা আই ডিড ব্যবহার করে যদি করি, তাহলে এই আই এর জায়গায় হলো আপনি, ইংরেজি হলো ইউ। ডিডের জায়গায় হলো বাংলা বাক্যের শেষ ভার্বটা চাওয়া, চেয়েছেন, চাওয়া ইংরেজি হলো ওয়ান্ট। তাহলে ওয়ান্টের ডিড ফর্ম হলো ওয়ান্ট ডু ডিড। ডু এর পরে যেমন ডু ডিড হয়, তেমনি ওয়ান্টটা হয়ে গেল ওয়ান্ট ওয়ান্টেড। তাহলে আই এর জায়গায় হলো ইউ, ডিড এর জায়গায় হলো ওয়ান্টেড। ইউ ওয়ান্টেড মানে হলো আপনি চেয়েছেন কি? জানতে। আমরা জানি ক্রিয়ার পরে যদি তে অথবা র থাকে, তাহলে ভার্বের আগে টু বসাতে হয়। ভার্বের আগে টু বসাতে হয়, যেটা হলো আমাদের ফর্মুলা বা লেসন 1B। তাহলে জানতে ইংরেজি হলো টু নো, জানতে হলো টু নো। তাহলে আপনি চেয়েছেন, ইউ ওয়ান্টেড, জানতে টু নো। কি জানতে? আমার ফলাফল সম্বন্ধে। সম্বন্ধে ইংরেজি হলো অ্যাবাউট। আমার ফলাফল মাই রেজাল্ট। তাহলে আমার ফলাফল সম্বন্ধে অ্যাবাউট মাই রেজাল্ট। তাহলে আপনি আমার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন, এটুকুর ইংরেজি দাঁড়ালো ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই রেজাল্ট। তারপর কিসের? বার্ষিক পরীক্ষার, র থাকার কারণে এটা হলো অব। তাহলে অব দা বার্ষিক পরীক্ষা। বার্ষিক ইংরেজি হলো অ্যানুয়াল, পরীক্ষা ইংরেজি হলো এক্সামিনেশন। তাহলে বার্ষিক পরীক্ষার অফ দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। আপনি আমার বার্ষিক পরীক্ষার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন, ইংরেজিতে দাঁড়ালো ইউ wanted to know about my result of the annual examination। তার মানে এই দ্বিতীয় বাক্যটা আমরা দেখলাম বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে এটাকে ফর্মুলায় ফেলে ওই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা ইংরেজি করতে পারছি। 3 নম্বর বাক্যটিতে দেখেছিলাম আপনি জানেন আমি সব সময় পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিলাম। এই যে বাংলা বাক্যের শেষে আছে ছিলাম, কিন্তু তার আগের শব্দটা হলো মনোযোগী। মনোযোগী শব্দটা হলো নন ভার্ব। আর এই ছিলাম দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝায় না। এই ছিলাম থাকার কারণেই আমি গত অনুষ্ঠানে এটা বারবার বোঝাবার চেষ্টা করেছি গতকাল, যে আই ওয়াজ ড্যাশ ব্যবহার করতে হবে। এই বাক্যটা একটু খেয়াল করার কথা। আমি কি বলেছি যে বাংলা বাক্যের শেষটা হলো বাংলা বাক্যের গন্তব্য। তাহলে আমরা যদি দেখি একটা গাড়ি চললো 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 চললো, শেষ গন্তব্যে যাবার আগেও কিন্তু সে মাঝে মাঝে ব্রেক দেয়। কোন কোন জায়গায় ব্রেক করে না, স্টপেজে ব্রেক করে। এই যে আমার বাক্যটা চলছে চলছে, এই জায়গায় সে একটা ছোট ব্রেক দিচ্ছে। এই যে আপনি জানেন, এই ব্রেকটা কিন্তু আমরা কি দেখলাম? জানা শব্দটা ভার্ব। তার মানে আপনি জানেন এটাও কিন্তু একটা ফর্মুলার মাধ্যমে ইংরেজি করা যায়, সেটা হলো আই ডু। আই এর জায়গায় হলো আপনি ইউ, আর ডু এর জায়গায় হলো জানাই, ভার্বটা ইংরেজি হলো নো। তাহলে আপনি জানেন ইংরেজি হলো আই ডু, ফর্মুলার মধ্যে ইউ নো। আর এই যে আমি সব সময় পড়ালেখা অত্যন্ত মনোযোগী ছিলাম, এই বাক্যটা ইংরেজি করতে হলে আমার ফর্মুলা হবে আই ওয়াজ ড্যাশ। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ কি আছে? সব সময় ইংরেজি হলো অলওয়েজ। কি ছিলাম? অত্যন্ত মনোযোগী। অত্যন্ত মনোযোগী ইংরেজি হলো ভেরি মাচ, ভেরি মাচ অ্যাটেন্টিভ। এই যে ভেরি মাচ অ্যাটেন্টিভ, অত্যন্ত মনোযোগী, এটা হলো এই শূন্যস্থানটা। আই ওয়াজ ড্যাশ, এই আই ওয়াজ ড্যাশটা হলো ভেরি মাচ অ্যাটেন্টিভ, অত্যন্ত মনোযোগী। কিন্তু এখানে একটা শব্দ আছে সব সময়, সব সময় ইংরেজি হলো অলওয়েজ, সেই জন্য এটা এই জায়গায় বসেছে। তাহলে আমি সব সময় অত্যন্ত মনোযোগী ছিলাম, ইংরেজি কি দাঁড়ালো? আই ওয়াজ অলওয়েজ ভেরি মাচ অ্যাটেন্টিভ, পড়াশোনায়, টু মাই স্টাডিজ। এই অ্যাটেন্টিভ শব্দটার পরে একটা শব্দ বসে যেটা, সেটা হলো টু। অ্যাটেন্টিভের পরে টু বসে, সেই জন্যই সেই টুটা এখানে বসেছে। পড়ালেখায় টু মাই স্টাডিজ। তাহলে আপনি জানেন, ইউ নো, আমি সব সময় পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিলাম, আই ওয়াজ অলওয়েজ ভেরি মাচ অ্যাটেন্টিভ টু মাই স্টাডিজ। এরপরে বাক্যটি ছিল তাই আমি পরীক্ষায় ভালো করেছি। এই যে করেছে, করাটা কাজ, সেটা হচ্ছে আই ডিড। এটা আই হ্যাভ ডান ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারতাম, করলেও সেটাও কারেক্ট হবে। তাহলে তাই আমি পরীক্ষায় ভালো করেছি, তাহলে আই ডিড ফর্মুলার মাধ্যমে আমরা এই বাক্যটা ইংরেজি করতে পারছি। এখানে একটা অতিরিক্ত শব্দ আছে তাই, তাই ইংরেজি হলো দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই। তাহলে আমি করেছি, এটা আই ডিড। আমি করেছি, আই করেছি ইংরেজি হলো ডিড ফর্মুলার মাধ্যমে, ডিড ফর্মের মাধ্যমে, ডিড, ডু এর ডিড।
ডু এর ডিড ফর্ম, অর্থাৎ সহজ কথা হলো করেছে ইংরেজি হলো ডিড, আমি করেছি আই ডিড, ভালো ইংরেজি হলো ওয়েল, আমি ভালো করেছি আই ডিড ওয়েল, কোথায় পরীক্ষায়, ইন দা পরীক্ষা এক্সামিনেশন, তাই আমি পরীক্ষায় ভালো করেছি, দ্যাটস ওয়াই আই ডিড ওয়েল ইন দা এক্সামিনেশন। এই ডিডটা হলো কিন্তু এই ডিডের জায়গায়, এখানে অন্য কোনো ভার্ব হলে এই ভার্বটা এই জায়গায় সেভাবেই পরিবর্তিত হয়ে যেত। আপনি জেনে খুশি হবেন, এই বাক্য বলেছিলাম আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি, বলেছিলাম বাংলা বাক্যের শেষটাই হলো বাংলা বাক্যের গন্তব্য। এই বাক্যের শেষে পৌঁছাবার আগে বাক্যটা কোন কোন জায়গায় ব্রেক দিতে পারে, যেখানেই ব্রেক দিল সেই জায়গাটা আমার দেখতে হবে ওই জায়গাটা কি চাচ্ছে। ওটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে আমি ভার্বেল লেসন আনবো, ওই জায়গাটা যদি নন ভার্ব হয়ে থাকে তাহলে নন ভার্বেল লেসন আনবো। বাক্যের মধ্যে কোথাও যদি ব্রেক থাকে তাহলে ব্রেকটার উপর খেয়াল করতে হবে, ব্রেকটা কি চাচ্ছে। জি রাইট, যেমন এখানে আছে আপনি জেনে খুশি হবেন, এই যে বাক্যের শেষে আছে এখানে আছে, এখানে ব্রেক হয়েছে এবং এখানে আছে কি হবেন। এই হবেন শব্দটা কিন্তু হয় জাতীয় শব্দ, আমি গতদিন আলোচনা করেছিলাম। দেখতে হবে এই হয় জাতীয় শব্দের আগের শব্দটা কি, এটা নন ভার্ব, তার মানে এটা হবে ফর্মুলা হবে আই শ্যাল বি ড্যাশ, আই শ্যাল বি ড্যাশ, ড্যাশের জায়গায় বসাবো কি, খুশি, তাহলে হ্যাপি, তাহলে আই এর আপনি খুশি হবেন, আই এর জায়গায় হলো ইউ, শ্যালটা হয়ে গেল উইল, এই বি এর জায়গায় হলো বি, আর এই জায়গায় হবে খুশি ইংরেজি হলো গ্ল্যাড। তাহলে আপনি খুশি হবেন, ইউ উইল বি গ্ল্যাড। কি জেনে, এই যে ওয়ান বি টু নো, জেনে, যে এই যে শব্দটা এখানে যদিও দেওয়া হয়নি, এখানে আমরা যে ইংরেজি দ্যাট দিতেও পারি, এটা না দিলেও অসুবিধা নেই। আমরা তো চাইলে কমাটাও সরাসরি বসিয়ে দিতে পারি, যদি কমা বসিয়ে দিই তাহলে আর দ্যাট লাগবে না। আমি প্রথম স্থান লাভ করেছি, এটা আই ডিড ফর্মুলা, আই ডিড ফর্মুলা, তাহলে আমি লাভ করেছি প্রথম স্থান হয় ইংরেজি হচ্ছে স্ট্যান্ড ফার্স্ট, তাহলে আই ডিড ফর্মটা হয়ে যাবে, যেহেতু আই ডিড, আই স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড, আই না ডু ডিড ডান, যেমন ঠিক সেরকম ভাবে ডু এর জায়গায় ডিড হয়ে গেল, কাজে স্ট্যান্ড এর জায়গায় স্টুড হয়ে যাবে। তাহলে আই স্টুড ফার্স্ট, আমি প্রথম স্থান লাভ করেছি কিসে, পরীক্ষায়, ইন দ্য এক্সামিনেশন। তাহলে আপনি জেনে খুশি হবেন, ইউ উইল বি গ্ল্যাড টু নো, আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি, দ্যাট লাগিয়ে আমি কমাটাকে উঠিয়ে দিয়েছি, অথবা দ্যাটটা বাদ দিয়ে কমা বসিয়ে দিতে পারি। আই স্টুড ফার্স্ট, আমি প্রথম হয়েছি, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। আপনি জেনে খুশি হবেন যে আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি। আগামী সপ্তাহে আমাদের ক্লাস শুরু হবে, এই যে দেখেন এই যে শুরু হবে, তার মানে শুরু করা হবে, এটা হলো ইট উইল বি ডান, শুরু করাটা হলো ভার্ব, এরপরে হবে আছে, হবেটা হলো হয় জাতীয় শব্দ, তার মানে কি হলো ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে, তার মানে এটা লেসন 4, এবং লেসন 4 এর এই যে হবে থাকার কারণে আমি গতদিন বলেছিলাম উইল বি হবে, কাজে ফর্মুলাটা হলো ইট উইল বি ডান। ইটের জায়গায় আমরা কি বসাবো, যার সম্বন্ধে বলা হয়, বাক্যে যার সম্বন্ধে বলা হয়, কি সম্বন্ধে বলেছে, আমাদের ক্লাস সম্বন্ধে বলা হয়েছে, কাজে ইটের জায়গায় হলো আওয়ার ক্লাস, ইটটা হয়ে গেল আওয়ার ক্লাস, উইল বির জায়গায় হলো উইল বি, আর এই ডানের জায়গায় হলো এই যে শুরু হওয়া ভার্বটার স্টার্ট ডান ফর্ম, ডান ফর্ম, তাহলে ডানের জায়গায় কি হবে, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, এখানে স্টার্টেড। আগামী সপ্তাহে ইংরেজি হলো নেক্সট উইক, তাহলে আগামী সপ্তাহে আমাদের ক্লাস শুরু হবে, আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড নেক্সট উইক। তাহলে এই বাক্যটা আমরা এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে পারলাম। আমরা তো পুরো চিঠিটা এইভাবে রূপান্তরিত করে ফেলছি ইংরেজি ভাষায়। হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমি এটুকু আর বাকিটুকু অ্যাভয়েড করে আমরা যদি একটু প্রসিড করি, কারণ বেশ সময় লাগছে। আমরা যে লেটারটা এতক্ষণ লেখার চেষ্টা করলাম, সেই লেটারটা কি দাঁড়ালো তাইলে, ডিয়ার মাদার, I have just received your letter. You wanted to know about my result of the annual examination. You know, I was always very much attentive to my studies. That's why I did well in the examination. You will be glad to know that I stood first in the examination. Our class will be started next week. এতটুকু পর্যন্ত আমরা করেছি, আর বাকি কয়টা সেন্টেন্স ছিল এগুলো আমরা এইভাবে করতে পারি। টেকনিকটা শুধু দেখিয়ে দিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা একটা টেকনিকটা দেখলাম, এবং এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা যদি লেটার লিখতে পারি, আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবো, আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো, আমরা এসে লিখতে পারবো, যে কোনো কম্পোজিশন আমরা করতে পারবো। এবার আমি একটা প্যারাগ্রাফ যাই হোক না কেন, সেগুলো তো কতগুলো সেন্টেন্সেরই সমষ্টি। এক্স্যাক্টলি, আমরা দেখে নেব প্রতিটা সেন্টেন্সকে কিভাবে একটা মিল রেখে রূপান্তরিত করতে হয় অন্য একটা ভাষায়। রাইট, আমরা বাংলা বাক্যের শেষ শব্দটি ধরেই আমরা ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে পারছি। শেষ শব্দটি হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা টেন্স গ্রামার ধরে যে এত বছর ইংরেজি শিখেছি, আমি আমার ছাত্রদেরকে ইংরেজি শেখাতে গিয়ে, ক্লাস নিতে গিয়ে আমি একটু মাঝে মাঝে কনফিউজ করে ফেলি, জাস্ট বোঝার জন্য যে তারা কিভাবে নিচ্ছে। আমি এই দুটো বাক্য দিয়ে উদাহরণ দিই, আমি সেই দুটো বাক্য এবার দর্শকদেরও দেখাতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো কোন বাক্যটি সঠিক। আপনি কি ক্ষুধার্ত, এটার ইংরেজি কোনটা কারেক্ট, আর ইউ হাংরি নাকি ডু ইউ হাংরি? আমার শিক্ষার্থীরা পুরোপুরি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়।
পুরো ক্লাসটা দুভাবে বিভক্ত হয়ে যায়। আমি প্রতি শুক্রবারে ফার্ম গেটে সেমিনার নেই, সবার জন্য ফ্রি, এফএম মেথড আমি উপস্থাপন করি। সেখানে যারা আসে আমাকে গ্রামার নিয়ে প্রশ্ন করতে চায় সেগুলোর আমি উত্তর দিই, সরাসরি একটু সুযোগ থাকে। তো ওই জায়গাটাও আমি যদি দেখি এই প্রশ্নগুলো দিই, পুরোটা দুই ভাগে ভাগ করে দেয়। কেউ সাপোর্ট করে 1 নাম্বারটা আর ইউ হাংরি, আবার কেউ সাপোর্ট করে না 2 নাম্বারটা ডু ইউ হাংরি। এবং তখন তারা বলে না 1 নাম্বারও প্রেজেন্ট, এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, কাজে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, দুই দলে দুটাকে জোরালোভাবে সমর্থন করে। এবার বলেন, টেন্স গ্রামার শিখে আমরা যারা ইংরেজি শেখাই বা শিক্ষার্থীরা যারা শেখে, তারা কি টেন্স গ্রামারের মাধ্যমে কোনোভাবে যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে যে এই দুটোর কোনটা ভুল? না। কিন্তু আমরা এফএম মেথডের মাধ্যমে সম্ভব। এফএম মেথডের মাধ্যমে আমরা কি দেখছি, বাক্যের শেষ শব্দটি হলে যদি ভার্ব হয় তাইলে আমরা ভার্বের লেসনে যাব, আর যদি বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হয় তাহলে আমরা নন ভার্বের লেসনে যাব। আপনি একটু খেয়াল করেন তো, প্রথম বাক্যটি কি আছে, আপনি কি ক্ষুধার্ত, তাহলে ক্ষুধার্ত শব্দ এটা নন ভার্ব। ক্ষুধার্ত, আমি খাই যদি বলি তাহলে এটা ভার্ব, কিন্তু আমি ক্ষুধার্ত শব্দটা দ্বারা কাজ করা বোঝা না, এটা হচ্ছে নন ভার্ব। যেহেতু নন ভার্ব, তার মানে আমি লেসন 3 ব্যবহার করব। আর যেহেতু প্রশ্নবোধক ফর্ম, তাহলে এম আই ড্যাশ ব্যবহার করব। এই আই এর জায়গায় যদি আপনি হয়, ইউ হয়, তাহলে এমটা হয়ে যাবে আর, তাহলে আর ইউ এ ক্ষুধার্ত ইংরেজি এখানে বসাবো। এটা তো কিছুতেই আমি ডু ইউ ক্ষুধার্ত বসাতে পারি না, ক্ষুধার্ত বসানো তো এখানে সুযোগ নেই। এখানে যেটা বসাবো সেটা অবশ্যই ভার্ব হতে হবে, আর এখানে যেটা বসাবো সেটা নন ভার্ব হতে হবে। ক্ষুধার্ত শব্দটা যেহেতু নন ভার্ব, তার মানে এখানে ক্ষুধার্ত ইংরেজিটা এই জায়গায় বসবে, কিছুতেই ভার্বের জায়গায় ক্ষুধার্ত ইংরেজিটা বসাতে পারবো না। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? এই জায়গাটায় যখন বসাবো, ডু আই ডু যখন বলবো, এই ডু এর জায়গায় তো আমাকে ভার্ব ওয়ার্ড বসাতে হবে, আর যখন এম আই ড্যাশের জায়গায় বসাবো, তাহলে ড্যাশের জায়গায় সবসময় আমার নন ভার্ব ওয়ার্ডটাই বসাতে হবে। তাহলে ক্ষুধার্ত শব্দটি যেহেতু নন ভার্ব, কাজে এটা তো এম আই ড্যাশের জায়গায় বসাবো, এটা তো এম আই ড্যাশের জায়গায় বসাবো, এটা নন ভার্ব। তাহলে এই জায়গায় যদি ক্ষুধার্ত ইংরেজি বসাই, আই এর জায়গায় হলো আপনি ইউ, এমটা হয়ে যাবে আর, তাহলে কি পেলাম আমি, আর ইউ ক্ষুধার্ত হাংরি। তাহলে বোঝা যাচ্ছে এফএম মেথডের মাধ্যমে বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে যখন আমি বুঝলাম, তাহলে এইটা ক্ষুধার্ত নন ভার্ব হওয়ার কারণে শেষেরটা নন ভার্ব হবে। এটা নন ভার্বের ক্ষেত্রে কখনো ডু ব্যবহার করা যায় না, নন ভার্বের ক্ষেত্রে কখনো ডু ব্যবহার করা যায় না। নন ভার্বের ক্ষেত্রে সবসময় এম ইজ আর ব্যবহার করতে হয়, বি ভার্ব ব্যবহার করতে হয়। আর যদি বাংলা বাক্যের শেষ শব্দটা ভার্ব হয়, তখন অবশ্যই সেটা ভার্ব হতে। আমি আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটা একটা শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটাই পরিষ্কার বুঝতে হবে যে আপনি কি ক্ষুধার্ত, শেষ শব্দটি হলো ক্ষুধার্ত, এটি নন ভার্ব, সেই জন্য আর ইউ হাংরি হবে, কখনো ডু ইউ হাংরি হবে না। হাংরি শব্দটা তো ক্ষুধার্ত, এখানে ডু যখন ব্যবহার করব তখন এই জায়গাটায় ভার্ব ব্যবহার করতে হবে, যে তুমি কি খাও, তুমি কি চাও, এরকম ভার্ব ব্যবহার করতে হবে। আরেকটি প্রশ্ন আমি করে থাকি, আপনি কি আমার সাথে একমত, এটার ইংরেজি কি ডু ইউ এগ্রি উইথ মি নাকি আর ইউ এগ্রি উইথ মি? অনেকে কিন্তু দুই ভাগ, মানে কেউ সমর্থন করে ডু ইউ এগ্রি উইথ মি, আবার কেউ বলে আর ইউ এগ্রি উইথ মি। এখন এটা আমাকে বুঝতে হবে, বাক্যের শেষে আছে যে একমত, এই যে একমত যখন আমি বসাবো, তাহলে এবার দেখেন তো দেখি, একমত যখন বসাবো তখন নন ভার্ব, তার মানে এই ফর্মটা, এই লেসনটা ব্যবহার করবো, তাহলে লেসন 3 এ ব্যবহার করবো। এখানে যে আপনি ইউ, তাহলে আর ইউ একমত ইংরেজি এখানে বসাতে হবে, কিন্তু আমি বসালাম কি এগ্রি। এগ্রি শব্দ তো অর্থ একমত না, এগ্রিটা হলো একটা ভার্ব, একমত হওয়া। যখন এখানে ভার্ব বসাবো তখন আমি কোন ফর্মুলায় যাব, এখানে ভার্বের ফর্মুলা বসাবো, ডু ইউ এগ্রি, তাই না, এগ্রি উইথ মি আমার সাথে। কিন্তু আর ইউ এগ্রি তো আইটাকে ইউ বানালে আমটা হয়ে যাবে আর ইউ এগ্রি তো বলতে পারি না, বলবো আর ইউ একমত, এরকম হতে পারে। একমত ইংরেজি তখন আমি কি করব, আর ইউ অফ দ্য সেম ওপিনিয়ন। যদি আমি আর ইউ যদি বলি তাহলে এখানে বসাবো অফ দ্য সেম ওপিনিয়ন, একমতের। আর ইউ অফ দ্য সেম ওপিনিয়ন উইথ মি, অথবা বলবো ডু ইউ এগ্রি উইথ মি। তার মানে কি, এই ডু ইউ এর পরে যেটা বসাবো সেটা অবশ্যই ভার্ব হতে হবে, ডু ইউ এর পরে যেটা বসাবো সেটা অবশ্যই ভার্ব হতে হবে, আর এম আই এর পরে বা আর ইউ এর পরে যেটা বসাবো সেটা অবশ্যই নন ভার্ব হতে হবে। তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট যদি আমি শিখতে চাই, তাহলে তো এফএম মেথড ধরে শিখলে আমার পক্ষে সহজ হচ্ছে। আমি বুঝতে পারছি, বুঝে সুঝে কথা বলছি যে বাক্যের শেষ শব্দটা ভার্ব নাকি নন ভার্ব। যদি বাক্যের শেষ শব্দটা ভার্ব হয় তাহলে আমি ডু আই ডু এই ফর্মুলা ব্যবহার করব, আর যদি বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হয় তাহলে প্রশ্নবোধক বাক্য গঠন করতে আমি এম আই ড্যাশ ব্যবহার করব। আমি কোন জায়গায় কোন বাক্যটা ব্যবহার করতে হবে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, সূক্ষ্ম ভুলগুলো আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, সূক্ষ্ম হোক আর বড় ভুলই হোক, আমরা যদি নিজেরা ঠিক কনসেপশনটা আমার ক্লিয়ার হয়, আর সেটা যদি মাতৃভাষা বাংলাকে ভিত্তি করে হয়, তাহলে আমার তো ভুল করার সম্ভাবনা নেই। আমি বুঝি,
আমি জানি। আর গ্রামারটা আমি শিখলাম, এই গ্রামারে আমি যতটুকু মানে আমাকে শেখানো হচ্ছে, গেলানো হচ্ছে, শেখানো না গেলানো হচ্ছে, আমি ততটুকু কষ্ট করে করে গেলবো। এই কষ্ট করে কোনো কিছু গলদকরণ করার ফলে খাবারও জিনিস যদি হয়, তাহলে তাতে স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। প্রমোদ চৌধুরীর ভাষায়ও সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমরা শিক্ষাটা আসলে হতে হবে বুঝে সুঝে, জেনে বুঝে, তারপরে হলো শেখা। তো যাক, আমি যে কথাটি বলছিলাম এতগুলো ক্লাসে, সেটা কি বলে এসেছি, বাংলা বাক্যে শেষ শব্দটি অর্থাৎ এতক্ষণ তো আমরা বাক্যের অ্যানসারের রূপান্তরগুলো কিভাবে করতে হবে সেটা দেখে নিলাম। বাকি অংশে ফিরে আসবে একটা বিরতি থেকে। আচ্ছা, ঠিক আছে। দুই পাঠের শিক্ষার্থীরা, সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। শিক্ষার্থীরা ফিরে এলাম বিরতি থেকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন চলে যাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এতদিন আমরা যে নিয়মটা শিখেছি সেটা হলো কি, প্রত্যেকটা বাংলা বাক্যের একটা শেষ আছে, আর এই বাক্যের শেষটা ধরে আমরা চিনে নেব কোন লেসন ব্যবহার করতে হবে। রাইট। তো বাংলা বাক্যের যে শেষ শব্দটি আছে সেটা আমরা জানি যে 3 ধরনের হয়ে থাকে, হয় ভার্ব হবে, না হলে নন ভার্ব হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ হবে। আমরা যেটা শিখেছিলাম এতদিন এফএম মেথডে, সেটা হলো বাংলা ভাষাকে ভিত্তি করে আমরা ইংরেজি ভাষা শিখবো। সেক্ষেত্রে বাংলা বাক্যের শেষ শব্দটি অর্থাৎ গন্তব্যটি হলো ইম্পর্টেন্ট। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হয় তাহলে আমরা লেসন 2 ব্যবহার করতে শিখেছি। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হয় তাহলে লেসন 3 ব্যবহার করতে শিখেছি। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয় তাহলে বাংলা লেসন 4 ব্যবহার করতে শিখেছি। আজকে আমরা একটা নতুন লেসন শিখবো। আচ্ছা, এখন চলে যাচ্ছি নতুন লেসন। রাইট। আমরা বা এফএম মেথডের মূল কথা হচ্ছে বাংলা ভাষা, বাংলা বাক্যের শেষ শব্দ। যদি দেখি এরকম যে বাংলা বাক্যের শেষে আছে আছে, তখন আমরা বোঝার চেষ্টা করব এই আছে দ্বারা কি অর্থ বোঝায়। বাক্যের শেষে যদি আছে থাকে তাহলে এর দ্বারা দুইটা অর্থ বোঝায়, হয় অবস্থান অর্থ বোঝাবে, না হলে অধিকার অর্থ বোঝাবে। আমরা কতগুলো উদাহরণ দিতে পারি। যেমন রাস্তায় একটি গাড়ি আছে, বলেন তো দেখি এটা দ্বারা কি অর্থ বোঝায়। রাস্তায় একটি গাড়ি আছে, তার মানে রাস্তার উপরে একটি গাড়ির অবস্থান আছে, তার মানে এই বাক্য দ্বারা অবস্থান অর্থ বোঝালো। যখন আমি বলবো আমার একটি গাড়ি আছে, তাহলে এটা দিয়ে কিন্তু অধিকার বোঝায়, তার মানে গাড়ির উপর আমার অধিকার আছে। আমি যখন বলবো নদীর ধারে একটি বাজার আছে, তাহলে একটি বাজারের অবস্থান আছে নদীর ধারে, তার মানে নদীর ধারে একটা বাজারের অবস্থান বোঝালো। কিন্তু যখন বলছি বাজারে তার একটি দোকান আছে, তাহলে ওই দোকানটার উপর তার অধিকার আছে, এটা এই বাক্য দিয়ে অধিকার অর্থ বোঝালো, তিনি দোকানটির মালিক, এটা বোঝাচ্ছে। 3 নাম্বার বাক্যটা খেয়াল করেন, খুব মজার বাক্য। আমার পকেটে 400 টাকা আছে। এই 400 টাকার অবস্থান হলো আমার পকেটে, তার মানে এটা দিয়ে আমি অবস্থান বোঝাচ্ছি। টাকাটার অবস্থান কোথায়? আমার পকেটে। এটা এই কথা দিয়ে অবস্থান অর্থ বোঝায়। কিন্তু আবার একই কথাই যদি বলি আমার পকেটে 500 টাকা আছে, আসলে এটা 500 না হলে 400 বলেই ভালো হতো, নাহলে কনফিউজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমার পকেটে 500 টাকা আছে, 400 টাকা আছে মনে করেন, বা 500ই হোক, তাহলে আমার পকেটে যে টাকাটা আছে সেই টাকাটা আমি অন্যের কাছ থেকে ধার নিয়ে থাকলে সেটা তো আমারই, এটা দ্বারা অধিকার অর্থ বোঝায়। তাহলে এই যে আমার পকেটে 400 টাকা আছে বা আমার পকেটে 400 টাকা আছে, দুই পাশেই বললাম, তাহলে এই বাক্যটা অধিকার অর্থ বোঝাচ্ছে, আবার এটা অবস্থান অর্থ বোঝাচ্ছে। কাজে এই রকমের বাক্যগুলো যেটা দিয়ে দুই রকমের অর্থই বোঝায়, এই ধরনের বাক্যগুলো দুই ভাবে ইংরেজি করা যাবে। এফএম মেথডের মাধ্যমে আমরা শিখতে পারবো, একটু পরেই দেখছি। তারপর দেখেন ডালটিতে অনেকগুলো পাতা আছে, তাহলে অনেকগুলো পাতার অবস্থান আছে ডালটিতে, তার মানে এটা দ্বারা অবস্থান অর্থ বোঝাচ্ছে। আবার যখন বলছি ডালটির অনেকগুলো পাতা আছে, তার মানে এই ডালটির অনেকগুলো পাতা হলো কার? ডালটির, তাহলে এটা দ্বারা অধিকার অর্থ বোঝাচ্ছে। টেবিলের উপর একটি সাধারণ জ্ঞানের বই আছে, এটা বইটার সাধারণ জ্ঞানের বইটার অবস্থান হলো টেবিলের উপরে, এটা দ্বারা অবস্থান অর্থ বোঝায়। তার অনেক সাধারণ জ্ঞান আছে, এই জ্ঞানের অধিকারী সে, এটা দ্বারা অধিকার অর্থ বোঝায়। আবার যদি বলি সমস্যা সমাধানের অনেক উপায় আছে, এগুলো দ্বারা অবস্থান অর্থ বোঝায়। আর প্রত্যেকটি সমস্যার নিজস্ব একটি রূপ আছে, এটা দ্বারা অধিকার অর্থ বোঝায়। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই বাক্যগুলো আমরা ইংরেজি করার জন্য কি করব? যখনই দেখবো অবস্থান অর্থ বোঝায় তাহলে বাক্যটা দেয়ার দিয়ে শুরু করব। আচ্ছা, যখনই দেখবো যে বাক্যটা অধিকার দিয়ে বোঝায় তখনই কার সেটা ফর্মুলাটা হয়ে যাবে আই হ্যাভ, এই ফর্মুলা। আর যখন অবস্থান অর্থ বোঝাবে তখন দেয়ার ইজ ড্যাশ, যখন অধিকার অর্থ বোঝাবে আই হ্যাভ ড্যাশ। আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিই। একটু আগে যে বাক্যটা বললাম রাস্তায় একটি গাড়ি আছে, এটা দ্বারা অবস্থান অর্থ বোঝায়। আমরা জানি অবস্থান অর্থ বোঝালে ফর্মুলাটা হবে দেয়ার ইজ ড্যাশ, ড্যাশের জায়গায় কি বসাবো? কি আছে? একটি গাড়ি, আ কার, তাহলে দেয়ার ইজ এ কার অন দ্য রোড। যখন আমি বলছি আমার একটি গাড়ি আছে, তখন আমরা দেখেছি কি ফর্মুলাটা হবে আই হ্যাভ ড্যাশ। একটু আগে এটাই বলেছিলাম না যে যদি অবস্থান অর্থ বোঝায় তাহলে দেয়ার ইজ ড্যাশ, আর যদি অধিকার অর্থ বোঝায় তাহলে আই হ্যাভ ড্যাশ। তাহলে এখানে যখন আমি বললাম আমার একটি গাড়ি আছে, ফর্মুলা হবে আই হ্যাভ ড্যাশ, ড্যাশের জায়গায় একটি কার,
একটি গাড়ি এ কার, আই হ্যাভ এ কার। যখন বলছি নদীর ধারে একটি বাজার আছে, এই বাজারের অবস্থান আছে নদীর ধারে, তাহলে ফর্মুলাটা কি হবে? দেয়ার ইজ ড্যাশ, ড্যাশের জায়গায় কি আছে, কিসের কথা বলা আছে? একটি বাজার, মার্কেট, নদীর ধারে, অন দ্য ব্যাংক অফ দ্য রিভার। তাহলে নদীর ধারে একটি বাজার আছে আর বাজারে তার একটি দোকান আছে, তার একটি দোকান আছে যখন বলবো তখন অধিকার অর্থ বোঝাচ্ছে। অধিকার অর্থ বোঝালে ফর্মুলা হবে আই হ্যাভ ড্যাশ। আই এর জায়গায় কার কথা বলছে? হি, তার কথা। তাহলে হি হলে হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। কি আছে? একটি দোকান, এ শপ। তাহলে হি হ্যাজ আ শপ বাজারে, ইন দ্য মার্কেট। খেয়াল করেছেন দুইটা বাক্যেরই শেষে আছে আছে, সেই জন্য যেটা দিয়ে অবস্থান অর্থ বোঝায় সেটা হলো দেয়ার ইজ, যেটা দ্বারা অধিকার অর্থ বোঝায় সেটা হলো আই হ্যাভ ড্যাশ। আবার এই আছেটা কি যখন আমি বলতাম ছিল, তখন শুধু ইজটাকে ওয়াজ বানিয়ে দিতাম। যদি এখানে ছিল হতো তাহলে হ্যাভটাকে হ্যাড বানিয়ে দিতাম। আবার যদি বলি থাকবে, তখন এই দেয়ার ইজটাকে উইল বি বানিয়ে দেবো, এখানে উইল হ্যাভ বানিয়ে দেবো, হি উইল হ্যাভ বানিয়ে দেবো। আচ্ছা যাক, ওই আলোচনা নাই বা গেলাম, আমরা একটা ধরেই বোঝার চেষ্টা করি। আমার পকেটে 500 টাকা আছে, এটা দিয়ে যখন অবস্থান বোঝাবে তখন হবে দেয়ার ইজ ড্যাশ, দেয়ার ইজ 500 টাকা ইন মাই পকেট। আর আমার পকেটে 500 টাকা আছে, যেটা দ্বারা যদি অধিকার অর্থ বোঝায় তাহলে ফর্মুলা হবে আই হ্যাভ ড্যাশ, দেয়ার ইজ ড্যাশ, I have dash. I have 500 টাকা in my pocket. ডালটিতে অনেকগুলো পাতা আছে, এই পাতাগুলোর অবস্থান হচ্ছে ডালে, কাজে এটা হবে there is dash। এই ইসটা অনেকগুলো পাতা হওয়ার কারণে আর হয়ে গেছে। তাহলে there are many leaves ডালটিতে in the branch। ডালটির অনেকগুলো পাতা আছে, এটা I have dash। তাহলে I এর জায়গায় হলো কি সম্বন্ধে বলা হচ্ছে? ডালটি, the branch। তাহলে হ্যাভটা হয়ে গেল হ্যাজ। তার কি আছে? অনেক পাতা, many leaves। the branch has many leaves, there are many leaves in the branch। একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটি বাক্যই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু বাক্যের গঠন কি ভিন্ন হয়ে যাচ্ছে না? আচ্ছা, শেষের শব্দের কারণে গঠন ভিন্ন হয়ে যাচ্ছে। শেষের শব্দটা অর্থ কি বোঝাচ্ছে, এই অর্থের কারণে বাক্যের গঠনটা ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আমি টেন্স গ্রামার দিয়ে শিখতে পাচ্ছি? শেখা সহজ হচ্ছে, নাকি এই বাংলা ভাষাকে ভিত্তি করে যদি আমি শিখি সেটাই সহজ হচ্ছে? বাংলা ভাষা বোঝা আমার জন্য সহজ। প্রত্যেকটা মানুষ বাঙালি, তার কাছে বাংলা ভাষাটাই হচ্ছে সহজ। এই 5 নাম্বার বাক্যটা দেখেন, টেবিলের উপর একটি সাধারণ জ্ঞানের বই আছে, এটা অবস্থান অর্থ বোঝাচ্ছে, এটা আমার মনে হয় এই একই রকমের এক্সাম্পলগুলো আমি বাদ দিয়ে লেসনটা চেঞ্জ করে যদি আমি অন্য আরেকটি লেসনে যাই, তাহলে এটা দিয়ে আমার মনে হয় আমার দেশের ভাইয়েরা যারা বিদেশে যান তারা এই কয়েকটা লেসন ভালো করে শিখলে ওখানে কিন্তু বেশ ভালোভাবে অনেক কথা তারা চালিয়ে নিতে পারবেন। এটা দিয়ে আমরা জানতে পারি সংখ্যাবাচক জিনিসের দাম। দোকানে গেলাম, আমি জিনিসগুলোর দাম জানতে চাই, কোন জিনিসের দাম চাইতে চাই, এখানে মনে রাখতে হবে কি ধরনের জিনিসের দাম জানতে চাচ্ছি? সংখ্যাবাচক। জিনিস দুই রকমের হয়, কিছু কিছু জিনিস গোনা যায় সেটা হলো সংখ্যাবাচক, আর কিছু কিছু জিনিস গোনা যায় না সেটা হলো পরিমাণবাচক। আমরা কলা কিনি 1, 2, 3, 4, 1 হালি, 1 ডজন। আম কিনি কেজি করে, তাই না? কিন্তু কিছু আমটা কিন্তু গনে না কিনে কেজিতে কিনি, তার মানে এটা পরিমাপ করে কিনি, এটা সংখ্যাবাচক না। কিন্তু কলাটা সংখ্যাবাচক। আমি এখানে যেটার কথা বলছি সেটা সংখ্যাবাচক জিনিসের কথা বলছি। সংখ্যাবাচক জিনিসের দাম জানার জন্য আমরা যে লেসনটা ব্যবহার করবো, এটা লেসনটা দেখে নেন কিভাবে হবে। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ। এখানে এই ওয়াজ উইল বি এটা দেখানোর জন্য বলেছি, এটা চিন্তা নাই বা করলাম, আমি সরাসরি এটা ভাবি হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ। আমরা এই কথাটুকু মনে রাখলে হবে, হাউ মাচ is the price of a dash b dash। এবার এটা ব্যাখ্যাটা দেখে নিই। হাউ মাচ এর জায়গায় হলো হাউ মাচ, ইজ এর জায়গায় হলো ইজ, দ্য প্রাইস অফ এর জায়গায় হলো প্রাইস অফ, এর জায়গায় আমি কি বসাবো? সংখ্যা। আচ্ছা, আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি একটি জামদানি শাড়ির দাম কত, বলেন জামদানি শাড়ি সেটা একটা সংখ্যাবাচক জিনিস না? তাহলে এই সংখ্যাবাচক জিনিসটা আমি ইংরেজি করার জন্য কি করব? হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ, কয়টা? একটি, 1 অথবা এ বলবো। আর বি এর জায়গায় কি বসাবো? সংখ্যাবাচক জিনিস, তাহলে সংখ্যাবাচক জামদানি শাড়ি। তাহলে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 জামদানি শাড়ি। এরপরে একটি কুমড়ার দাম কত? একটি কুমড়ার দাম কত যখন আমি বলবো, তাহলে কুমড়া কিন্তু আমরা কেজি ধরে বিক্রি মানে কিনি না, ওজন করে কিনি না, সংখ্যা 1, 2 এরকম ভাবে। তাহলে সেই জন্য হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 পামকিন। আবার যদি বলি একটা কুমড়ার দাম গত মাসে কত ছিল, তাহলে কি হয়ে যাবে ইংরেজি? হাউ মাচ ওয়াজ দ্য প্রাইস অফ 1 পামকিন গত মাস, লাস্ট মান্থ। তাহলে ইস্টার তখন ওয়াজ হয়ে যাচ্ছে। আমি যদি বলি আগামী মাসে রমজান মাসে একটা কুমড়ার দাম কত হবে, তাহলে ইংরেজি কি হবে? হাউ মাচ উইল বি। বুঝতে পারছেন, আগে যেটা ছিল ই ছিল অর্থবোধে, সেটা ওয়াজ হয়ে গেছে, অর্থবোধে এটা উইল বি হবে। দ্য প্রাইস অফ 1 পামকিন ইন দ্য মান্থ অফ
রামাদান। তারপরে এখানে হচ্ছে যদি হয়েছে এখন অলরেডি যেমন আজকে থেকে ঢাকা শহরে কোনো ফরমালিন যুক্ত খাবার ঢুকতে পারেনি, তার মানে সমস্ত ফলগুলোই ফরমালিন মুক্ত। আজকে আমরা জিজ্ঞেস করতে পারি তাহলে আজকে বাজারে মানে এই কলার দাম কত হয়েছে, একটা কলার দাম কত হয়েছে, তাহলে হাউ মাচ হ্যাজ বিন দ্য প্রাইস অফ ওয়ান বানানা টুডে বলতে পারি। আমি যেভাবে বাক্যটাকে অর্থ করতে চাচ্ছি সেই রকম ভাবে আমরা করতে পারবো। যখন আনসার দেব তখন আমি এইভাবে আনসার দিতে পারি। একটি জামদানি শাড়ির দাম কত হতে পারে? 5,000। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আনসারটা বলবো কি, দ্য প্রাইস অফ ওয়ান দেখেন এর জায়গায় বসাবো সংখ্যা, একটা হলে একটা 1 2 যে কোনো সংখ্যাটা আমরা বসাবো। বি এর জায়গায় কি বসাবো? সংখ্যাবাচক জিনিস, জামদানি শাড়ি ইজ, তারপর দামটা হচ্ছে 5,000 3,000 2,000 যা হবে সেটা আমরা বসিয়ে দেবো। এরপরে বাক্যটা ছিল একটি প্লটের দাম কত, তাহলে আমি ইংরেজিতে কি করব? হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ ওয়ান প্লট অফ ল্যান্ড, এক প্লট জমির দাম কত, জমির দাম যা আমি সেখানে এখানে বসিয়ে দিলে আমি এটা করতে পারছি। এরপরটা ছিল কি একটি শার্টের দাম কত, যখনই বলা হচ্ছে একটি শার্টের দাম কত তাহলে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ ওয়ান শার্ট ছিল ওয়ান এর জায়গায় এটা বসাতে পারি, ওয়ান এর জায়গায় আমরা এ বসাতে পারি। আচ্ছা আমরা সংখ্যা যখন একটা তখন অপরিবর্তিত অবস্থায় এটাকে আমরা এও রাখতে পারি, রাইট। একটি সেল ফোনের দাম কত, আমরা এটা ইংরেজি করতে পারি 100টি লিচুর দাম কত, তাহলে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 100 সংখ্যা, এর জায়গায় বসাবো 100টি 100, বি এর জায়গায় বসাবো কি সংখ্যাবাচক জিনিস, জিনিসটা হলো লিচু লিচিস, তাহলে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 100 লিচিস। তো ঠিক একইভাবে আমরা আনসারটা করতে পারবো। এই ফর্মুলার মাধ্যমে আমরা কি শিখতে পারলাম? সংখ্যাবাচক জিনিসের দাম জানতে পারলাম। আচ্ছা, যেটা অ্যাব্রোডে গেলে সবথেকে বেশি দরকার হয়, হ্যাঁ বাইরে গেলে আমাদের দরকার হয়, এই আমরা এগুলো ফেস করি। এনিওয়ে একটু আগে দেখলাম কি সংখ্যাবাচক জিনিসের দাম, আমরা তো শুধু সংখ্যাবাচক জিনিস কিনি না, আমরা পরিমাণবাচক যেগুলো জিনিস আছে সেগুলো কিনি। পরিমাণবাচক জিনিসের দাম যখন জানতে চাইবো তখন কি করব? তখন হয়ে যাবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ। খেয়াল করেন এখানে আমি আগেরটা বলেছিলাম এ ড্যাশ বি ড্যাশ, কিন্তু এখানে মাঝখানে হবে এখানে অফ। একটু খেয়াল করেন দুইটার মধ্যে পার্থক্য হলো কি, এখানে অফ নাই, মাঝখানে সরাসরি এ ড্যাশের পরে বি ড্যাশ ছিল, আর এর পরেরটাই কি হলো এ ড্যাশ অফ বি ড্যাশ। তাহলে এই যদি অফ না দেই তাহলে হয়ে যাবে সংখ্যাবাচক জিনিসের দাম, আর যখন অফ দেব তখনই হয়ে যাবে পরিমাণবাচক জিনিসের দাম। তাহলে একদম সহজ জিনিসটা আমরা দেখে নেই। 1 লিটার দুধের দাম কত, যখন দুধ বলছি দুধটা তো একটা দুইটা করে গোনা যায় না, লিটার হিসেবে ইয়ে করতে, তাহলে কি দাঁড়ালো হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ, এতে কি বসাবো পরিমাণ, আগে কিন্তু এতে ছিল সংখ্যা, খেয়াল করেছেন আগে ছিল সংখ্যা, আর এবার বলবো পরিমাণ। পরিমাণ হলো 1 লিটার, এরপরে অফ, পরিমাণবাচক জিনিসটা হলো দুধ মিল্ক, তাহলে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 লিটার অফ মিল্ক। আমরা আনসারটা দিতে পারি দ্য প্রাইস অফ 1 লিটার, এ হচ্ছে পরিমাণ 1 লিটার, অফ বি হচ্ছে পরিমাণবাচক জিনিস হলো দুধ মিল্ক, ইজ সি হলো দাম 30 টাকা 40 টাকা 50 টাকা যা হয় আমরা সেই দামটা বসিয়ে দেব। 1 কেজি আমের দাম কত, যখন আমি বলবো তাহলে কি করব আমি, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ ম্যাঙ্গো। এর ঠিক একইভাবে 1 কাঠা জমির দাম কত, দেখেন আগে বলেছিলাম একটি প্লটের দাম কত, কিন্তু এবার বলতে সেটার ইংরেজি ছিল হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 প্লট। 7 মিনিটের মতো সময় আছে, আচ্ছা আমরা দেখিয়ে দিতে পারি এই নিয়মগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস খেয়াল করেন, আমি একটু আগে বলেছিলাম 1 কাঠা জমির দাম কত, এখন বললাম যখন 1 কাঠা জমির দাম কত, তাহলে 1 কাঠা হচ্ছে পরিমাণ, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 কাঠা অফ ল্যান্ড। আর আগে বলেছিলাম একটি প্লটের জমির দাম কত, তাহলে একটা প্লট হলো একটা দুইটা তিনটা করে গোনা যায়। আচ্ছা, প্লট তো ডিভাইড করা থাকে, রাইট, সেটা প্লটটা হলো সংখ্যাবাচক, কিন্তু জমিটা হলো পরিমাণবাচক, জমিটা মাপতে হয়, জমিটা হলো পরিমাণবাচক, সেই জন্য পরিমাণবাচক ক্ষেত্রে 1 কাঠা অফ ল্যান্ড, কিন্তু যখন বলবো একটি প্লট ওই যে ওখানে আমি একটু আগে কি একটি প্লটের দাম কত, এখানে কি করেছিলাম হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 প্লট এ প্লট অফ ল্যান্ড, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 প্লট অফ ল্যান্ড, আর এখানে বলেছিলাম কি জানি 1 কাঠা জমির দাম কত, জমি যখন বলছি তখন হয়ে যাচ্ছে আরেকটা লেসনে চলে এসেছি, সময়টা কম তো। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 প্লট 1 কাঠা অফ ল্যান্ড,
এখানে পরিমাণবাচক বোঝালে এটা ব্যবহার করব, আর সংখ্যাবাচক হলে আমরা ওইটা ব্যবহার করব। পার্থক্যটা শুধু একটু খেয়াল রাখতে হবে যে ওইখানে পরিমাণবাচক হলে অফ বসবে আর সংখ্যাবাচক হলে অফটা থাকবে না। এখানে দাম জানাটা দেখলাম, তো এখানে আবার অবস্থানের ক্ষেত্রে আমরা একটা লেসন জেনে নিই, সময় কম থাকাতে একটু তাড়াহুড়া করতে হচ্ছে। পরিমাণবাচক জিনিসের অবস্থান যদি জানতে চাই আমরা এরকম ভাবে জানতে পারি, গ্লাসে কতটুকু পানি আছে, তার মানে গ্লাসটার মধ্যে পানির অবস্থানটা, পানিটা হলো পরিমাণবাচক। যখন কোনো পরিমাণবাচক জিনিসের অবস্থান জানতে চাইবো তখন হবে হাউ মাচ এ ড্যাশ ইজ দেয়ার বি ড্যাশ। তাহলে এতে আমি কি বসাবো? পরিমাণবাচক জিনিস। আমার প্রশ্নটা ছিল গ্লাসে কতটুকু পানি আছে, তার মানে হাউ মাচ, এখানে হবে পরিমাণবাচক জিনিস হলো পানি, ওয়াটার, ইজ দেয়ার, বিতে বসাবো স্থান বা পাত্র, পাত্রটা হলো গ্লাস, ইন দ্য গ্লাস। তাহলে হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস। এবার দেখেন তো দেখি প্লটটিতে কতটুকু জমি আছে, হাউ মাচ ল্যান্ড ইজ দেয়ার ইন দ্য প্লট। এখানে দেখেন পাত্রটিতে কতটুকু চিনি আছে, কি দাঁড়ালো? হাউ মাচ চিনি, পরিমাণবাচক জিনিস, সুগার, ইজ দেয়ার ইন দ্য পট। বোতলে কতটুকু মধু আছে, হাউ মাচ মধু, পরিমাণবাচক জিনিস, হানি, ইজ দেয়ার ইন দ্য বটল। আংটিতে কতটুকু স্বর্ণ আছে যখন বলছি, তাহলে হাউ মাচ স্বর্ণ, পরিমাণবাচক জিনিস, গোল্ড, ইজ দেয়ার, এটা ইন দ্য, বি হচ্ছে পাত্র, ইন দ্য রিং। তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে পরিমাণবাচক জিনিসের অবস্থান জানতে পারছি, প্রশ্ন করতে পারছি। যখন আমি আনসার করব তাহলে এখানে দেখেন আনসারটা হবে দেয়ার ইজ সি ড্যাশ অফ এ ড্যাশ বি ড্যাশ। সি ড্যাশের জায়গায় বসাবো পরিমাণ, অফ এ ড্যাশের জায়গায় বসাবো পরিমাণবাচক জিনিস, বি ড্যাশের জায়গায় বসাবো স্থান বা পাত্র। তাহলে আমি একটু আগে যখন বলেছিলাম কি প্লটটিতে কতটুকু জমি আছে, তাহলে এখানে যদি বলি প্লটটিতে 5 কাঠা জমি আছে, তাহলে দেয়ার ইজ, সিতে হবে পরিমাণ 5 কাঠা, 5 কাঠাস অফ ল্যান্ড, এতে হবে পরিমাণবাচক জিনিস ল্যান্ড, বিতে হবে স্থান বা পাত্র, ইন দা প্লট। তাহলে দেয়ার ইজ 5 কাঠাস অফ ল্যান্ড ইন দা প্লট। ঠিক একইভাবে একটা প্রশ্ন ছিল আংটিতে কতটুকু স্বর্ণ আছে, তাই না? এরকম একটা প্রশ্ন ছিল। তাহলে ইংরেজিটা হয়ে যাবে কি হাউ মাচ স্বর্ণ, গোল্ড, ইজ দেয়ার ইন দা রিং। আচ্ছা, আমরা এটার উদাহরণ দেখিনি, এটা একটু দেখে নিই। আংটিতে কতটুকু, একটা লোক বললো যে আমি, একটা মেয়ে বললো আমি একটা আংটি বানাতে দিয়েছি। একজন জিজ্ঞেস করতে পারে তোমার আংটিতে কতটুকু স্বর্ণ থাকবে, তাহলে তখন যখন থাকবে বলবো তখন আমরা কি হবে ইংরেজিটা, হাউ মাচ স্বর্ণ, সংখ্যা পরিমাণবাচক জিনিস, গোল্ড, উইল দেয়ার বি, এখানে হবে স্থান বা পাত্র, ইন দ্য রিং। হাউ মাচ গোল্ড উইল দেয়ার বি ইন দ্য রিং। কারো একটা আংটি হারিয়ে গেছে, চুরি নিয়ে গেছে, তখন আমরা জিজ্ঞেস করতে পারি আংটিতে কতটুকু স্বর্ণ ছিল, তখন ইংরেজিতে কি হয়ে যাবে, হাউ মাচ স্বর্ণ, পরিমাণবাচক জিনিস, গোল্ড, ওয়াজ দেয়ার ইন দ্য রিং। তাহলে এই ফর্মুলাটা জানলে তো আমরা ইংরেজিতে কথা বলতে পারছি, প্রশ্ন করতে পারছি। টেন্স শিখে কি আমার এটুকু, আমি শেখাতে গেলে যদি টেন্স গ্রামার ধরে শেখাতে চাই তাহলে আমাকে অনেক কিছু করতে হবে। আরেকটা কথা, এটা আমি সময় পেলে আবার ফিরে আসব। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা যারা বিশ্বাস করি, যেমন শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই একটা সন্দেহ আছে, আমরা তো সারা জীবন গ্রামার ধরে শিখেছি, এখানে গ্রামার ছাড়া কি করে শিখবো? আচ্ছা সত্যি করে বলেন তো দেখি, আমার দেশের প্রত্যেকটা ছোট ছোট থেকে বড় পর্যন্ত সবাই তো এই বাক্যটি জানে, হোয়াট ইজ ইউর নেম। কিন্তু এই যে হোয়াট ইজ ইউর নেম, এটা কি কেউ গ্রামার ধরে শিখেছে? যদি গ্রামার ধরে শিখে তাহলে তাকে আগে জানতে হবে হোয়াটটা কি। হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। যদি ইন্টারোগেটিভ প্রনাউন কি চট করে পাওয়া যায়? তাকে গ্রামার পড়তে হবে। গ্রামারের প্রথমে পার্টস অফ স্পিচ পড়তে হবে 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচ পড়ে এক জায়গায় গিয়ে পাবে সে প্রনাউন। তখন আবার প্রনাউনের ক্লাসিফিকেশন শিখতে হবে কত রকম, সেগুলো। তাহলে এরপরে তাকে ইন্টারোগেটিভ প্রনাউনটা বের করতে হবে। তাহলে হোয়াট যে জানে ছোট বড় সবাই, আমরা কি ইন্টারোগেটিভ প্রনাউন এটা চিন্তা করে হোয়াটটাকে চিন্তা করছি না, আমরা তো চারপাশ থেকে শুনে শুনে এটা বুঝে গিয়েছি। তারপর ইজটা কেন হলো, ইওরটা কোন পার্টস অফ স্পিচ, সেটা কিভাবে আসে, নেমটা হলো নাউন, এটা আবার কোন ধরনের নাউন। এই যদি আমি গ্রামার ধরে যদি এটা শিখতে চাই তাহলে এটা কি আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে? গ্রামার ধরে শেখাটা অনেক পাড়ি দিতে হবে, এটা শিখতে হলে। কিন্তু এটা তো আমরা আমাদের ছোট বড় সবাই এটা যখন জানে, যেই বলে এই কথাটা, কেউ কিন্তু গ্রামার সচেতন হয়ে শিখছে না। তাহলে আসলে আমরা কি করি, আমরা যে বিশ্বাস করি গ্রামার ধরে ইংরেজি শিখতে হবে, আমাদের বিশ্বাসটাই আসলে কি ভুল না? আমাদের আসলটা কি, ভাষা শিখতে হয় চর্চার মাধ্যমে, আগে টেন্স গ্রামার ধরে নয়। যে ছেলেটা শিখলো, মেয়েটা শিখলো হোয়াট ইজ ইউর নেম, সে কিন্তু এটা শুনতে শুনতে শিখেছে, চর্চার মাধ্যমে শিখেছে, সে কিন্তু টেন্স গ্রামার ধরে শিখে নাই। টেন্স গ্রামার ধরে শিখতে হলে তার এর ভিতরে যতগুলো গ্রামেটিক্যাল আইটেম আছে সবগুলো তার জানতে হবে, তাইলেই বোঝা যাবে সে গ্রামার ধরে শিখেছে।
চারপাশে এই শব্দটা বা এই সেন্টেন্সটা আমরা অনেকবার শুনেছি, রাইট, এই কারণে এটা আমার মাথায় সেট হয়ে গেছে যে এটা এভাবেই হবে। রাইট, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে সহজ, প্র্যাকটিস করার কারণে সহজ হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো দেখি, এই জায়গা হলো বাংলা ভাষা, আমরা বাঙালি, আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষাটাকে থেকে সরাসরি আমি ইংরেজি ভাষায় চলে যাওয়া। আমি তো চাই বাংলা ভাষাটাকে ইংরেজি ভাষায় নিয়ে যেতে, তাই না? কিন্তু আমরা যখন গ্রামার হয়ে এদিকে যাই, তাহলে এটা কি কঠিন হয়ে গেল না? শুধু শুধু আমি এই পথটুকু পাড়ি দিলাম না? আমি তো সরাসরি যদি এখান থেকে এখানে চলে যেতে পারি, তাহলে তো আমার লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয়ে যায়। আমি সাধারণত অনেক সময় ফান করে আমার স্টুডেন্টদের বলি যে এই সার্থক প্রেমে দুইটা মাথা থাকে, একটা হলো নায়কের মাথা, একটা হলো নায়িকার মাথা। কোন কোন প্রেমে আবার তিন মাথা থাকে, আর একটা হলো কি যেন বলে ভিলেইনের মাথা। তিন মাথার যখন হয় তখন দুশ্চিন্তা থাকে, মানে ব্যর্থতা থাকে, হতাশা থাকে। স্যার, আমি যদি একটু ছোট করে বুঝিয়ে দিতাম, একদম শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলা ভাষাকে ধরে আমরা চট করে ইংরেজি ভাষা শিখবো, সেটাই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের গ্রামার শেখার দরকার নেই। আর আমরা যেহেতু শেষ মাঠে চলে এসেছি, আমাদেরকে পাড়ি দিতে না হয়। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আজকে এতদিন কিন্তু আমরা যেটুকু শিখেছিলাম সেটা হলো বাংলা ভাষার ভার্ব, নন ভার্ব এবং ভার্বের পরে হয় জাতীয় শব্দগুলোর 5টি সেকশনের মধ্যে আমরা শুধু একটি সেকশন শিখেছিলাম, সেকশন এ। আগামী অনুষ্ঠানে আমরা আগামী সোমবার দিন সেকশন বিটা দেখব, এবং সেকশন বি যখন দেখব তখন আমরা দেখবো আরো কত জটিল জটিল বাক্য, আরো বড় বাক্য, আর একটু ভিন্ন ধরনের বাক্য আমরা এই ফর্মুলার মাধ্যমে শিক্ষার্থীদের নতুন কিছু শেখানোর চেষ্টা করব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, শিক্ষার্থীদেরও ধন্যবাদ। দূরপাঠের শিক্ষার্থীরা দূরপাঠ প্রচারিত হয় প্রতি সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টায়, পুনঃপ্রচারিত হয় পরদিন সকাল 5:30 দূরপাঠ সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট 42, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। আমাদেরকে মেইলও করতে পারেন দূরপাঠ@desh.tv তে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দূরপাঠ